হ্যালো আমার প্রিয় স্টুডেন্টস, তোমাদেরকে বলা হচ্ছে আমরা নতুন কিছু ভিডিও এনেছি। সেই ভিডিওটা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। তো এই প্র্যাকটিক্যাল নোটগুলো অবশ্যই তোমাদের খাতায় নোট করে রাখবে, কেননা এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমাদেরকে দেখানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে ভিডিওর মাধ্যমে, যাতে নোটসগুলো বাড়িতে বসে সুন্দরভাবে লিখতে পারো বা লিখে সেগুলো মুখস্থ করে এবং কম্পিউটারে এসে অবশ্যই প্র্যাকটিস করবে, তবে একেবারে মাথায় গেঁথে যাবে। তাহলে প্রথমে লিখতে হবে, সাথে সাথে কম্পিউটারে এসে প্র্যাকটিস করতে হবে। তো চলো আমরা দেরি না করে আমাদের নোটসগুলো দেখাচ্ছি। এমএস ওয়ার্ডের নোট, যে মাইক্রোসফট ওয়ার্ড 2007 সেটার। এখানে এমএস ওয়ার্ডে কী হচ্ছে দেখো, প্রথমে এমএস ওয়ার্ড সম্পর্কে কিছু আমরা নোটস দেবো। যেরকম 1 নম্বর প্রশ্ন আছে, প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, যেমন বাম ডান মাঝখানে কোন অংশটি ব্যবহার করে পরিবর্তন করে বলতে হবে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট। প্যারাগ্রাফ আছে একটা, ধরো এই যে প্যারাগ্রাফটা ধরো আমার বইতে আছে, এটাকে এই ডান সাইডে চেপে দাও, ডান সাইডে চেপে আছে, বাঁ সাইডে চেপে দিতে গেলে বাঁ সাইডে চেপে দেওয়া যাবে। তো এটা কি প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট অপশান থেকে আমরা এটা করতে পারি, ডান দিক বাঁ দিক মাঝখান যে কোনো অপশান আমরা দিতে পারি। তো এভাবে 2 নম্বর প্রশ্নটা আছে, দুটো লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই লাইনটার ফাঁকা জায়গাটা ছোট, এই গ্যাপটা কিন্তু বড়ও দেওয়া যায়। এটা নিয়ন্ত্রণ করার জন্য যে কমান্ডটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো অবশ্যই এগুলো আমরা কম্পিউটারে দেখিয়ে দেবো। তো এই প্রশ্নগুলো ঠিক করে দেখে দেবে। তাহলে প্যারাগ্রাফ স্পেসিংয়ের কাজ কি, লাইনের মাঝখানে ফাঁকা রাখা, এবং প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে মাঝখান মানে ডান দিক বাঁ দিক করা। তো এভাবে আমাদের শুনতে হবে। তারপরে আমরা যে 3 নম্বর প্রশ্নটা আসবো, সেই প্রশ্নটা হচ্ছে প্যারাগ্রাফস বা ডান দিক থেকে মার্জিন দূরত্ব বাড়াতে কোন কমান্ডটি ব্যবহার করা হয়। দেখো ভালোভাবে, যে প্যারাগ্রাফটার মার্জিন বাড়াতে, মানে মার্জিন মানে কি জানো, জানো তো? মার্জিন মানে অবশ্যই তোমরা জানো, সেই মার্জিনটাকে বাড়াতে গেলে, দূরত্ব বাড়াতে গেলে কোন কিসে কাজ করতে হয় না, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন্ডেক্স বলে একটা আছে, সেই ইন্ডেক্সটাকে বাড়াতে হয়। বাড়ালে এই ধরো এই লাইনটা সরে এত দূর চলে আসবে, এই লাইনটা সরে আবার এত, মানে এই লাইনগুলো এত দূর চলে আসবে, এখানে একটা ফটো অ্যাড করা যাবে। তো ইনক্রিজ ডিক্রিজের বহুত কাজ আছে, অবশ্যই এটা মুখস্থ রাখবে। ইনক্রিজ ডিক্রিজ ইন্ডেন্স, এই ইন্ডেন্সের কাজ। তারপরে আমরা যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি আছে, নির্বাচন টেক্সট আগে থেকে বুলেট বা নাম্বার দিতে কোন অপশনে ব্যবহার করা হয়। মানে আমাদের একটা নাম, এগুলো বুলেটিং নাম্বার, 1 নম্বর 2 নম্বর 3, ওই যে দিয়েছি না আমি, এগুলো কীভাবে দিতে হবে, এগুলো রোমান হরফে দেওয়া যায়, 1 2 3 4 এবিসিডি বিভিন্ন রকম। তো এইগুলো দিতে গেলে বা বুলেট গোল গোল চিহ্ন দিয়েও করা যায়, যে মানে পয়েন্ট করার জন্য। তো আগের বুলেট বা নাম্বার দিতে অপশানটি যে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বুলেট বা নাম্বারিং অপশান। এই নাম্বারিং অপশানে বহুত কাজ আছে, এখানে কোশ্চেন তৈরি করার জন্য, এরকম যেরকম আমি প্রশ্ন প্যাটার্ন তৈরি করেছি এইভাবে করার জন্য এই বুলেট নাম্বারিংটা খুব কাজে আসে। 5 নম্বরে আছে প্যারাগ্রাফের চারপাশে বর্ডার দিতে কোন কমান্ডটি ব্যবহার করা হয়। ধরো আমি একটা প্যারাগ্রাফ করেছি, এই প্যারাগ্রাফে দেখো একটা বর্ডার দেওয়া আছে, এই বর্ডারটাকে দিতে গেলে কোন কমান্ড ব্যবহার করা হয়। তাহলে প্যারাগ্রাফ চারপাশে বর্ডার দিতে গেলে কোন কমান্ড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বর্ডার্স গ্রুপ বা বর্ডার্স অপশানটা ব্যবহার করা হয়। এইভাবে 6 নম্বর যেটা আসছে, 6 নম্বরে দেখছি প্যারাগ্রাফের ভিতরে কোনো অংশ রং বা হাইলাইট করতে কোন কমান্ড ব্যবহার করা হয়। ধরো এটাকে একটা লাল কালারের করে দিতে হয়, যেরকম হাইলাইট কালার পেন্সিল তোমরা জানো তো, বা এটাকে একটা গ্রিন কালার বা রেড কালার বা বহুত মোটা করে একটা কালো কালার করে দিতে গেলে, যে হাইলাইট কালার দিতে গেলে কোন কমান্ডটা ব্যবহার হয়, সেটার নাম হচ্ছে শেডিং। এই শেডিং অপশান বা হাইলাইট কালার দিয়ে আমরা হাইলাইট করতে পারি। এবার 7 নম্বর প্রশ্ন আছে, সব লেখাকে জাস্টিফাই মানে বাম থেকে ডান উভয় থেকে সমানভাবে করতে অপশানটি কোন অপশানটি ব্যবহার করা হয়, সেটার নাম জাস্টিফাই। বাম দিকে করতে গেলে লেফট, রাইট করে ডান দিকে করতে গেলে রাইট, এভাবে মানে লেফট রাইট করতে হয়। এবং যদি দুটোই একজাস্ট সমান, যদি এরকম এখান থেকে শুরু হবে, পরের লাইনটা এখান থেকে, কবিতা লেখা থেকে এরকম দেখেছো তো, এখান থেকে লেখা থেকে থাকতে থাকতে আবার ফের এখান থেকে শুরু হয়, আবার এখান থেকে শুরু হয়, এই লাইনটা তো এত বড়ো, এই লাইনটা আবার ছোটো, আবার লাইনটা বড়ো, এই লাইনটা ছোটো, এই লাইনটা বড়ো, এরকম করে করে হয়। তো সেই হিসেবে আমাদের যে অপশানটা নাম জাস্টিফাই, এই নামগুলো অবশ্যই মনে রাখবে, জাস্টিফাই, শেডিং, বর্ডার, বুলেট, ইনক্রিজ, লাইন, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লাইন, এইগুলো সবই মনে রাখবে এবং খাতায় নোট করে নেবে। তো ভিডিওগুলো স্টপ করে করে নোট করে নেবে, আমি বলে দিচ্ছি যেভাবে। এবার তারপর আসছে 8 নম্বর পরীক্ষায়, তালিকায় ক্রমে সাজাতে যে বংশানুক্রমে বা কোনো কমান্ড তাকে শর্ট ব্যবহার করা হয়। ধরো এ বি সি ডি ডি এ বি এরকম আছে না, এ বি সি ডি এরকম এরকম শর্ট ব্যবহার করা হয়। আবার যদি 1 2 3 4, এই শর্টে একটা কাজ আছে কি, এ টু জেড, জেড টু এড। আবার যদি তুমি মনে করো জেড টু এ করবে, তাহলে জেড, তারপরে এক্স, তারপর সি, তারপর এরকম করে আসবে।
মানে ABCD থাকবে, CBD এরকম উল্টো যাবে। যেরকম নাম্বারের ক্ষেত্রে এখানে 1 2 3 4 12 পর্যন্ত আছে, 12 11 10 9 এরকম করে দেখেন তো সাজিয়ে আসবে। শর্টের বহুত কাজ আছে। এই শর্টকে আমরা অক্ষর অনুযায়ী, ধরো কারো একটা নাম লিখেছি, ধরো এ থেকে নাম, বা অনেক মানে বন্ধুদের নাম লিখেছি, 15টা 20টা বন্ধুর নাম লিখেছি, যাদের এ থেকে নাম তাদের আগে আসবে, যাদের বি থেকে নাম তার পরে আসবে, তারপর সি থেকে নাম তাদের আসবে। কিন্তু শর্টে একবার ক্লিক করলেই কম্পিউটার একা একাই কিন্তু তোমাকে নিয়ে নেবে। তো এই শর্টকে আমাদের অবশ্যই শেখা দরকার। তারপর আমরা আসবো প্যারাগ্রাফের শুরুতে প্রথম লাইনটা একটু ডান দিকে সরিয়ে লিখতে কোন অপশন ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্স, মানে প্যারাগ্রাফের শুরুতে মানে যে প্রথম লাইনটা একটু ডান দিকে সরিয়ে লেখার জন্য ইন্ডেন্স, ওই ইনক্রিজ ডিক্রিজ ইন্ডেন্সের মতন একই কাজ, ইন্ডেন্স ব্যবহার করা হয়। তো এটা অবশ্যই লিখে নেবে, প্যারাগ্রাফের শুরুতে কোন লাইনটা একটু ডান দিকে সরিয়ে অপশানটি ব্যবহার করা। এবার একটা প্রশ্ন আছে যে প্যারাগ্রাফ শুরুতে একটু ডান দিকে করে তো বলে দিয়েছি, এবার এটা আসবে প্রশ্ন, কোন চিহ্নের মাধ্যমে প্যারাগ্রাফ শেষ বা ফাঁকা জায়গা নির্দেশ করার জন্য শো বা হাইড বলে অপশান আছে ফরম্যাটিং মার্কে, এখানে গিয়ে আমরা এটা করতে পারবো। এবারে এটা আসছে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তৈরি করার জন্য কোন ট্যাবে যেতে হয়। টেবিল তৈরি করার জন্য, টেবিল কোনো রুটিং তৈরি করতে হয় না, রুটিং তারপর মার্কশিট তৈরি করতে গেলে যেমন ছক ছক থাকে টেবিলটাকে ওরা টেবিল বলা হয়। তো এই টেবিল তৈরি করতে গেলে আমরা ইনসার্ট ট্যাবে গিয়ে করবো, ইনসার্ট ট্যাবে গিয়ে টেবিল ইনসার্ট করবো, যেমন পিকচার ইনসার্ট করি ঠিক তেমন টেবিল ইনসার্ট করবো। এবারে বলছি যেটা টেবিল মানে এর প্রশ্নগুলো যদি নাম্বারিং যদি ঠিকই আসে অসুবিধা নেই, যদি নাম্বারিং ভুল নিচে থেকে লিখে দেবে 1 2 3 4 করে, এটা টেবিল গ্রুপে এমএস ওয়ার্ডে। তো টেবিল তৈরির সময় রো আর কলম যে গ্রিড দেখা যায় তাকে বলা হয় গ্রিড। রো কলমগুলো যেগুলো লম্বালম্বি থাকে সেগুলো রো বলা হয়, আর যেগুলো আড়াআড়ি থাকে কলম বলা হয়। অবশ্যই ওখানে লেখা থাকবে রো কলমস, দেখে নেবে। রো কলম শেখাটা অবশ্যই দরকার, এবং যে জায়গাটাকে সেল করবে সেটাকে সেল বলা হয়। তো টেবিল সম্পর্কে আরও সুন্দরভাবে আমরা বুঝিয়ে দেবো, চলো। এবার আসছে আমাদের টেবিল সম্পর্কে, দেখো লেখা আছে টেবিল। তো টেবিল সম্পর্কে প্রশ্ন, টেবিলের একটি রো একটি কলমের সংযোগ স্থলকে কী বলা হয়, সেল। এইটা আমি বলতে চাইছিলাম। ধরো এখানে একটা ঘর আছে, এখান থেকে দাগ টানা আছে, এখান থেকে দাগ টানা আছে, আর মাঝখান থেকে একটা দাগ, এখানে একটা দাগ। তাহলে টেবিল তো আমরা জানি কীভাবে টেবিল, অনেক সময় তোমরা দেখো ছক মতন। তো এই ছকের যে অংশটাকে বলা হয়, যে মাঝখানে যেটা ঘরে ঘর মতন হয়, ঘরে ঘরে বলা হয় সেল। তো কিবোর্ডের কোন কি চাপলে টেবিলের এক সেল থেকে অন্য সেলে যাওয়া যায়, মানে এই সেল থেকে ওই সেলে যাওয়ার জন্য ট্যাব সেলটা দেখবে তোমাদের এই বাঁ সাইডে ওই ইন্টারসুইচ বা ক্যাপসুল লক অপারেটর আছে। তারপর আমরা দেখব টেবিলের কোন সেল সূত্র বা ফর্মুলা ব্যবহার করে ট্যাবে যেতে হয়। লেআউট ট্যাবে টেবিল টুলস বলে একটা অপশন আছে, এই লেআউট ট্যাবে তোমরা টেবিলের কোনো সেল বা সূত্র বা ফর্মুলা ব্যবহার করে ট্যাবে ব্যবহার করতে পারো। মানে অনেক সেল মানে যোগ করা, গুণ করা, বিয়োগ করা, এই ফর্মুলাগুলো দেখলে লেআউট ট্যাবের মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপর আসছে একাধিক সেলকে একত্রিত করে একটি সেল পরিণত করতে কমান্ড ব্যবহার করা হয়, তাকে বলা হয় মার্জ সেল। এটা মার্জ সেলটা খুব দারুণ দুর্দান্ত কাজ। মানে একটা ধরো রুটিং লেখা আছে, রুটিংটার প্রথম জন্য কি, রুটিংটা হচ্ছে গেলে একটা টেবিল ফরম্যাট বা একটা স্কুল রুটিং বা একটা স্কুল মার্কশিট বা মাধ্যমিক সার্টিফিকেট। তো সেরকম ওপরেটা তুলে অনেকটা জায়গা লাগে, সেটাকে মার্জ সেল মানে একটা সেল থাকবে কিন্তু একত্রিত করে। অবশ্যই যখন কম্পিউটারে আমরা দেখবে এই মার্জ সেলটা তোমাদেরকে শিখে দেবো টেবিল সম্পর্কে, খুবই কার্যকারী। এই মার্জ সেল ট্যাব সব কোনো কাজ করে। স্প্লিট সেল মানে কি, সেলকে ভেঙে দুটো ভাগে ভাগ করা। যেমন দেখেছো জ্যামিতি এবং বীজগণিত দুটো, ওপরে কিন্তু গণিত লেখা আছে, গণিতের মধ্যে জ্যামিতিতে কত পেয়েছে এবং মানে পাটিগণিতে কত পেয়েছে, সেই সেলকে স্পেল মানে ভাঙা, সেলকে মাঝখান থেকে একটা দাগ করা স্পেল করার জন্য। সেলকে একাধিক সেলকে বিভক্ত করে কোন কমান্ড ব্যবহার করা হয়, তার নামে স্প্লিট সেল, এটা মুখস্থ রাখবে। টেবিলের ভিতরে টেক্সটকে সুনির্দিষ্টভাবে সাজাতে যেমন বাম বা ডান বা মাঝখানে কোন অপশনটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টটা খুবই দুর্দান্ত একটা কাজের, কারণ টেবিলের মধ্যে যে একটা টেবিল তৈরি হলো, সেই টেবিলের মধ্যে এরকম টেবিল মানে এই শখকে বলা হয় টেবিল। দেখো এখানে এই যে মার্চ সেল যেটা বলছিলাম না, এই যে ওপরে এই মার্চ সেল, এটা কোনটা সেল ফ্যামিলি হেলথ কার্ড এটা করা আছে। তারপর নেম রোল এইগুলো হচ্ছে গেলে কলম, এগুলো হচ্ছে কলম, এই ফাঁকা বলম্বগুলো কলম। তাহলে একটা কলম, দুটো কলম, তিনটে কলম, চারটে কলম। আর এইগুলো হচ্ছে রো, এই সরু যে জায়গাগুলো আছে না, এগুলো হচ্ছে রো, দুটো তিনটে চারটে পাঁচটা করে রো। আর যেগুলো লেখা আছে এগুলোকে সেল বলা হয়। তো এই সেল এইগুলো দেখো অনেকটা সেল একসাথে আছে, এটাকে মার্চ সেল বলা, এটা একটা একটা সেল আছে।
স্পেশাল মানে এখান থেকে আর একটা দাগ হবে। তো টেবিল সম্পর্কে কিছু একটা আইডিয়া চলে আসলো। অবশ্যই কম্পিউটারে আরও সুন্দরভাবে দেখিয়ে দেবো। এই যে টেবিলে লেখাটা, এই ডান সাইডে চেপে হবে না বাঁ সাইডে চেপে হবে না মাঝখানে হবে, এগুলো মাঝখানে আছে, সেটা ঠিক করে কে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট আমাদেরকে টেবিলের সুনির্দিষ্ট করে কোন দিক চেপে আমাদের টেক্সটগুলো হবে। এবং 7 নম্বরে বলছে টেবিলের কলামের প্রস্থ বা রো উচ্চতা নির্দিষ্ট করে কোন কমান্ডে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সেল সাইজ। সেল সাইজ বলে যে অপশান আছে সেখান থেকে আমরা কতটা বড় হবে কতটা ছোট হবে সেটা করার জন্য জায়গা কতটা লাগবে, লেখাটা কতটা ধরবে, সেই সব আমাদের এই সেল সাইজের মধ্যে গিয়ে করবে। এবারে টেবিলের ডিজাইন, যেমন বর্ডার শেডিং পরিবর্তন করার জন্য কোন ট্যাবে যেতে হয়, সেটা হচ্ছে ডিজাইন ট্যাব। বর্ডার বা শেডিং পরিবর্তন করা, শেডিং মানে কালার, আর বর্ডার মানে বিভিন্ন রকমের বর্ডার আছে, এক সাইডে বর্ডার থাকে, কোনো সাইডে বর্ডার থাকে না, সেইগুলো আমাদের পরিবর্তন বা সেখানে বিভিন্ন রকমের এডিট করার জন্য আমাদের কোথায় যেতে হবে, ডিজাইন ট্যাব। তাহলে টেবিলের প্রশ্নগুলো তাহলে ডিজাইন ট্যাবে গিয়ে করতে হবে, এটা দেখে নিলাম। টেবিল সম্পর্কে কিছু আইডিয়া দিয়ে দিলাম। এবার আসবে পিকচার। পিকচার জানো তো তোমরা কীভাবে পিকচার অ্যাড করতে হয়। এই ভিডিওগুলো কিন্তু আমি রেস্ট নিয়ে নিয়ে বা একটা ছোটো ছোটো করে ক্লিপ করে ভিডিও করছি, কিন্তু একইভাবে করছি কেন, যাতে তোমাদের এক জায়গায় পেয়ে যাও। তোমরা চাইলে একটা একটা পড়া হয়ে গেলে স্টপ রেখে আবার সেগুলো লিখে মুখস্থ করে আবার পরের ধাপে আসবে। হ্যাঁ, কিন্তু আমি একেবারে ভিডিওটা করে দিচ্ছি যাতে তোমাদের একই জায়গায় পেয়ে যাও, সেই জন্য। তো মাইক্রোসফট ওয়ার্ডের পিকচার ইনসার্ট করতে কোন ট্যাব ব্যবহার করা হয়, যাতে একটা পিকচার আনতে হবে সেই ওয়ার্ডের মধ্যে বা পেজের মধ্যে আমাদের পিকচার আনতে হবে। ইনসার্ট ট্যাবে যাবো, ইনসার্ট ট্যাবের মধ্যে টেবিলও পাবো, পিকচারও পেয়ে যাবো। এবং কম্পিউটার থেকে ছবি যোগ করতে কোন অপশানটি ব্যবহার করা হয়, পিকচার অপশান আছে, সেই পিকচারে গেলে পিকচারের মধ্যে গিয়ে ডেস্কটপে আছে, পিসিতে আছে বা কোথায় আছে সেখান থেকে খুঁজে বার করে তোমাকে ইনসার্ট করলে কিন্তু ইনসার্ট হয়ে যাবে। তো পিকচার আমাদের ইনসার্ট করা খুবই সহজ জিনিস, কোনো অসুবিধা নেই। এবারে ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে কোন টুল ব্যবহার করা হয়, মানে ছবিটা কিছু বেশি বাড়তি হয়ে গেল বা একটা কিছু কেটে দিলে ক্রপ অপশান, এটা তোমরা সবাই জানো ছবি, তবে এর মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখিয়ে দেবো। এবং ছবির চারিপাশে বর্ডার বা স্ট্রেচ দিতে কোন ট্যাবে যেতে হয়, পিকচার ফরম্যাট। যখন তুমি ছবিকে সিলেক্ট রাখবে তখনই কিন্তু এই ফরম্যাট ট্যাবটা ওপেন হবে। এই ফরম্যাট ট্যাবের মধ্যে গিয়ে চারপাশে বর্ডার, বিভিন্ন স্টাইলিশ বর্ডার দিতে পারবে বা আরও উন্নত কিছু, মানে শ্যাডো, 3D ইফেক্ট বিভিন্ন কিছু দিতে পারবে। ছবির চারিপাশে বর্ডার বিভিন্ন কিছু দেওয়ার জন্য আমরা এই ফরম্যাট ট্যাব বহুত কার্যকারী। তবে যখন পিকচার ইনসার্ট করবে পিকচারটাকে সিলেক্ট রাখবে তবেই কিন্তু ফরম্যাট ট্যাবটা আসবে, তার আগে কিন্তু আসবে না। তাহলে আমাদের পিকচার সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে নিলাম, টেবিল সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে নিলাম। এবার যাব শেপে। তো এই শেপে যখন আমরা আসছি, রেডিমেড আকৃতি যেমন বৃত্ত, চতুর্ভুজ, কোনো অপশানটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে শেপ অপশান। রেডিমেড আকৃতি যেমন বৃত্ত, চতুর্ভুজ এগুলো যোগ করার জন্য কোন অপশান ব্যবহার করা হয়, শেপ অপশান। এই শেপ অপশানে গেলে বিভিন্ন রকম শেপ আছে, প্রায় 50 থেকে 60টা শেপ আছে। এবং শেপ যদি না হয় তাহলে ফ্রি ফর্ম বলে একটা অপশান আছে, সেখান থেকে তৈরি করে নেওয়া যায়। 2 নম্বর আছে শেপের ভিতরে টেক্সট যোগ করতে কোন অপশানটি ব্যবহার করা হয়, শেপের মধ্যে টেক্সট যোগ করতে অ্যাড টেক্সট বলে একটা অপশান আছে, সেই অ্যাড টেক্সটে গিয়ে সরাসরি টেক্সট বা টাইপ করা যায়। এই অ্যাড টেক্সট গিয়ে করতে পারবে এবং তোমরা তো জানো ওয়ার্ড আর্ট থেকেও করতে পারবে। তো ভিতরে টেক্সট যোগ করতে অপশানটি ব্যবহার করা হচ্ছে অ্যাড টেক্সট, সরাসরি টাইপ করতে পারবে। এবার হচ্ছে আমাদের শেপের ভিতরে রং পরিবর্তন করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়, ঠিক একই শেপকে প্রথমে সিলেক্ট রাখবে, তারপর শেপ ফিল আছে, আউটলাইন ফিল আছে, সেখানে পিকচার ফিল করা যায়, সেখানে বিভিন্ন কালার ফিল করা যায়, প্যাটার্ন ফিল করা যায়। তো এই শেপ ফিলের মধ্যে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে। শেপে কিন্তু বহুত কাজ আছে। তো শেপের আউটলাইন বা বাইরের লাইন রং পরিবর্তন করে কমান্ড ব্যবহার করা থেকে হচ্ছে শেপ আউটলাইন। এই আউটলাইনটা খুবই কার্যকরী। অনেক সময় আউটলাইনটা মোটা করে দিলে, ওয়েটটা মোটা করলে কী হয়, ভালো দেখায়। অনেক সময় সাদা করে দিলেও ভালো দেখায় বা নো আউটলাইন করলেও ভালো দেখায়। তো শেপের আকার পরিবর্তনের জন্য কোন পয়েন্টটি ধরে টেনে ছেড়ে বড় করতে হয়, এটা কর্নার একটা মানে অ্যারো মতন চিহ্ন আসবে, এই অ্যারোটা ধরে ক্লিক করে টেনে তাকেও বড় হবে, আবার টেনে আগে সরিয়ে নিয়ে গেলে ছোটো হয়ে যাবে। তো এই শেপের আকার পরিবর্তন করতে, বড় ছোটো করতে আমাদের এই কর্নারে আছে, এবং পারফেক্টলি আমরা ফরম্যাট টাইপের মধ্যে ওখানে একটা সাইজ অ্যাডজাস্ট করতে পারি। তো এটা করা সবথেকে ভালো সুবিধা হয়। এবারে শেপের আকৃতি নির্দিষ্টভাবে বদলাতে, যেমন গোল বা চারকোনা, কোন অপশানটি ব্যবহার করা হয়, সেটা এডিট পয়েন্ট বলে একটা অপশান আছে, খুব গুরুত্বপূর্ণ কাজ। এডিট পয়েন্টের মধ্যে পয়েন্ট অ্যাড করা যায়, পয়েন্ট ডিলিট করা যায়, এবং কোনো মানে ডিজাইন যে ফুলের আকৃতি টেতিগুলো দেওয়া যায়, হ্যাঁ, অনেক রকমের সুন্দর। তো অবশ্যই এই এডিট অপশানটাকে খেয়াল রাখবে, খুবই কার্যকারী। তো দেখতে দেখতে আমরা প্রায় 12-15 মিনিট কিন্তু আমরা পড়াশোনা করে ফেলেছি। তো এইভাবে আমাদের পড়াশোনাটা ভালো করে করতে হবে, কম্পিউটার সম্পর্কে আরও শিখতে হবে। গভীরভাবে শেখার জন্য আমরা এই নোটসগুলো আমাদের ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিচ্ছি, যাতে আমাদের গভীরভাবে তাদের একটা আগ্রহ থাকে।
তো ইনসার্ট টাইপের টেক্সট গ্রুপ, এই টেক্সট গ্রুপের বহুত কাজ আছে। প্রতিটা গ্রুপ আলাদা আলাদা ওয়াইজে আমরা শিখাচ্ছি, যাতে তোমাদের শিখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় তার জন্য। তো ড্রপ ক্যাপ কি? প্যারাগ্রাফের প্রথম অক্ষরটি বড় করে দেখানোর জন্য ড্রপ ক্যাপ ব্যবহার করা হয়। এই ড্রপ ক্যাপ মধ্যে খুব ভালো, ধরো এখানে টেক্সট আছে, TEXT টেক্সট, এই টিটা কিন্তু বড় মতন দেখাবে এবং কালো দেখাবে, তার জন্য ড্রপ ক্যাপ আমরা ব্যবহার করবো। ড্রপ ক্যাপের কাজটা অবশ্যই তোমরা দেখবে, ড্রপ ক্যাপ খুব সুন্দর লাগে। ধরো আমির খান, আমির খানের প্রথম অক্ষর বড় করতে গেলে এটা বড় করলে একটা দেখতে ভালো লাগবে, তারপরে আমির খান, এটা তো এইভাবে আমাদের করতে হবে। তারপরে আমাদের আছে ইনসার্ট টাইপের ড্রপ ক্যাপ। কোথায় পাওয়া যায়? ইনসার্ট টাইপের টেক্সট গ্রুপের মধ্যে ড্রপ ক্যাপ থাকে। এই ড্রপ ক্যাপের কয়েকটি পজিশান আছে, দুটো, ড্রপ অ্যান্ড ইন মার্জিনের মধ্যে। অবশ্যই এটা ড্রপ ক্যাপটা আমরা আমাদের কম্পিউটারে গিয়ে দেখবো। এই ড্রপ ক্যাপ, এই ডিটা মানে বড় হবে, ড্রপ ক্যাপের মানে ডিটা বড় হবে আর আর থেকে সব ছোট হবে। এই এমটা বড় হবে, মার্কস মানে বড় হাতের অক্ষর, সুন্দর। কুইক পার্টস, এই কুইক পার্টস কী কাজ করে জানো? ঘন ঘন ব্যবহার করার জন্য কোনো টেক্সট বা অবজেক্টে জমিয়ে রাখার জন্য কুইক পার্টস ব্যবহার করা হয়। আনডু রিডু এসবগুলো দেখতে দেয় কুইক পার্ট। কুইক মানে এগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাড়াতাড়ি নিতে পারি, কাজ করতে সুবিধা হয়। এই কুইক পার্টস আমরা উইন্ডোজে গিয়ে অ্যাড করতে পারি, ঠিকঠাক কোনটা কোনটা লাগবে সেটা আমাদের রাখতে পারি। কুইক পার্টসের খুবই কাজ, মানে কুইক পার্টস মানে হাতের কাছে থাকে, কুইক কাজ করা যায়, তাই জন্যকে কুইক পার্টস বলা হয়। হ্যাঁ, এবার আসছে ইনসার্ট টাইপের টেক্সট গ্রুপ পাওয়া যায় কোথায়? ইনসার্ট টাইপের টেক্সট গ্রুপ পাওয়া যায়, কুইক পার্ট কোথায় থাকে? ইনসার্ট টাইপের টেক্সট গ্রুপ আছে, বলা ভুল হয়েছে একটু। কুইক পার্টটা থাকে ইনসার্ট টাইপের টেক্সট গ্রুপে। তো এইভাবে কুইক পার্টের ব্যবহার করা হয়। এবার আমরা আসছি টেক্সট বক্স কি? এই টেক্সট বক্স মানে শেপের মধ্যেই আছে, কিন্তু টেক্সট বক্স ডকুমেন্টের মধ্যে আলাদা আলাদা কোনো টেক্সট বসানোর জন্য, টেক্সট বক্স বা ডিজাইন করার জন্য আমাদের এটা লাগে টেক্সট বক্স। কিন্তু এই যদি মনে করো টেক্সট বক্স না নিয়ে ওয়ার্ড আর্ট নিয়ে করবে, তাও করা যাবে। তো টেক্সট বক্সও নিতে পারো, ওয়ার্ড আর্টও নিতে পারো। তো এই ডকুমেন্টসের মধ্যে কোনো টেক্সট বসানোর জন্য, মানে একটা জায়গায় টেক্সটটা বসানো, একটা লেখা বসানোর জন্য, সেই লেখাকে সরিয়ে ঘুরিয়ে সেখানে সেখানে স্টাইল ডিজাইন করার জন্য আমাদের এই টেক্সট বক্সের কাজ লাগে। এবারে টেক্সট বক্সের কোথায় ইনসার্ট করা হয়? ইনসার্ট টাইপের টেক্সট গ্রুপ অপশান থেকেই কিন্তু এটা থাকে। তো বন্ধুরা, আমরা অনেকটাই সুন্দর জায়গায় চলে এসেছি, প্রায় 3-4 পৃষ্ঠা আমরা পড়ে ফেলেছি, আরও যাব। ধৈর্য ধরে পড়তে থাকো এবং এরকম সুন্দর সুন্দর প্রশ্ন বা ইন্টারেস্টিং কিছু কম্পিউটার সম্পর্কে শিখতে থাকো। এগুলো শিখে রাখলে মাইক্রোসফট ওয়ার্ডের ডিটেলস তোমরা শিখে যাচ্ছ তার মানে। আচ্ছা, ড্রপ ক্যাপের অপশানগুলো কিছু বদলানো যায়? হ্যাঁ, ড্রপ ক্যাপের অপশানগুলো বদলানো যায়, লাইনের সংখ্যা বা ফন্ট বদলে দেওয়া যায়, নিজে থেকে স্টাইল করা যায়। কুইক পার্টসের ব্যবহার করা কি সুবিধে? না সময় বাঁচে এবং ভুল কম হয়। কুইকলি কাজের কাজে তাড়াতাড়ি পাশে পেয়ে যায় এবং ভুলটাও কম হয়। তো টেক্সট বক্সের আউটলাইন কি মুছে ফেলা যায়? হ্যাঁ, শেপ আউটলাইন বলে অপশান আছে, সেখানে নো আউটলাইন করে দিলে আউটলাইন মুছে যাবে। তখন মনে হবে জানো এটা কোনো লেখাই না, এটা একটা মানে সুন্দর একটা তার লুকিং চলে আসে। তো টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট একই জিনিস। এই শেপ আউটলাইন গিয়ে নো আউটলাইন করে দিলে বক্স আউট হয়ে যাবে, শুধু লেখাটা থাকবে। তো এটা আমরা অবশ্যই শিখে নেব। এবার আমরা আসছি মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ গ্রুপে। অবশ্যই তোমরা রেস্ট নিয়ে নিয়ে লিখে লিখে পড়ে পড়ে সুন্দরভাবে তারা মাথায়, একটা ভিডিও দেখায় 2 দিন দেখবে, 5 দিন দেখবে, কিন্তু ধীরে ধীরে কাজটা শিখবে, মাথায় নিয়ে রাখবে। তো তারপর হচ্ছে প্যারাগ্রাফের পিছনের ব্যাকগ্রাউন্ড রঙের জন্য কোন অপশানটি ব্যবহার করা হয়? শেডিং অপশান। এই শেডিং অপশানটা কি? হাইলাইট কালারের মতন একই জিনিস, মানে ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য অপশানটি ব্যবহার করা হয়। এবার আমরা আসছি একটি নির্দিষ্ট লিস্ট বা তালিকা শুরু করার জন্য কোন চিহ্ন, যেমন গোল, চারকোনা চিহ্ন যোগ করতে কোন ব্যবহার করা হয়? এটা হচ্ছে বুলেট। এই বুলেট অপশানটা আমাদের খুবই কার্যকারী। এই বুলেট অপশানটা আমরা প্যারাগ্রাফে গিয়ে শিখব। যেমন আমরা বুলেট বলতে আমরা এই 1, 2, 3, 4টা তালিকা দিয়েছি না, এখানে গোল গোল বুলেট থাকবে, তাকে বুলেট বলা। যে বুলেট চালাতে হয় সেই বুলেট না কিন্তু, হ্যাঁ, বিভিন্ন স্টাইল পিকচার দিয়ে করা যায়। পয়েন্ট, আসলে পয়েন্টকে বলা হয় বুলেট। এবার তালিকাকে ক্রম অনুযায়ী সাধারণত 1, 2, 3 বা এবিসি কোন অপশানটি ব্যবহার করা হয়? তোমরা দেখেছো নাম্বারিং অপশান বা সেট, মানে এই যেরকম নাম্বারিং অপশান বা শর্ট অপশান, এইগুলো ব্যবহার করা হয়। এগুলো অবশ্যই এবিসি রোমান 1, 2, 3, 4 থাকে, হ্যাঁ, সবটাই থাকে। তারপর আমরা প্যারাগ্রাফের বাম দিক বা ডান দিকের মার্জিন দূরত্ব বাড়ানো কমাতে কোন টুল ব্যবহার করা হয়? ইনক্রিজ ইন্ডেন্স ব্যবহার করা হয়। ইনক্রিজ ইন্ডেন্স করলে কী হয়? বাম দিক ডান দিকে মার্জিন সরে যায়। এই জায়গা থেকে এই লেখাগুলো, ধরো এখান থেকে এই 3-4 লাইন আমি সরিয়ে এদিক থেকে এত দূর চলে রাখবো, তাহলে এখানে একটা ফটো দিতে পারবো,
বা এখান থেকে সরিয়ে এদিকে আনতে পারবো। এই যে ইনক্রিজ ডিক্রিজটা খুবই কার্যকারী। তো অবশ্যই আমাদের সে বাম দিক ডান দিকে মার্জিন দূরত্ব বাড়াতে কমাতে এই টুলসকে ব্যবহার করা হয়, তার নাম ইনক্রিজ ডিক্রিজ। ইনক্রিজ আর ডিক্রিজ বলা হয়, তবে শুধু ইনক্রিজটা লেগেছে। ঠিক আছে, প্যারাগ্রাফ মার্জিনের কাছাকাছি ফিরিয়ে আনতে বা দূরত্ব কমাতে কোন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডিক্রিজ। এই তো লিখেছে ডিক্রিজ। কাছাকাছি ফিরে আনতে ডিক্রিজ এবং দূরে সরে দিতে ইনক্রিজ। ইনক্রিজ ডিক্রিজ অবশ্যই এই ইন্ডিয়াস দুটো কাজ হয়, একই জায়গায় থাকে। কন্ট্রোল শিফট এম টপ করলেও কিন্তু এটা হয়, একটা শর্টকাট আমি বলে দিলাম, কন্ট্রোল শিফট এম ইনক্রিজ ডিক্রিজ, এবং কন্ট্রোল এম আর কন্ট্রোল শিফট এম। তো আমরা তারপরে যে শিখবো টেক্সট বা ডাটা বংশানুক্রমে এ থেকে জেড বা জেড থেকে এ সাজানোর জন্য কোন অপশন ব্যবহার করা হয়, শর্ট। এই শর্টটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো আমি 15 থেকে 20 জনকে, চারও বেশি 40 জন বন্ধু বান্ধবের নাম লিখলাম, যাদের নাম এ থেকে তাদের নামগুলো আগে থেকে আসবে, বি থেকে তারপর আসবে, সি থেকে তারপর আসবে, ডি থেকে তারপর আসবে। যদি এ থেকে জেড করে, আর যদি জেড থেকে এ করে, জেড নাম যাদের তার আগে আসবে, তাদের তারপরে অক্ষর আসবে, তারপরে অক্ষর আসবে, এইভাবে আমাদের সাজান। এবং 1-2 ক্ষেত্রেও ঠিক তাই, 1-2 আগে আসবে। তারপরে যদি মনে করে না 10 পর্যন্ত প্রশ্নের ক্ষেত্রে 10, 9, 8, 7 এমন করেও আসতে পারে। তো এই শর্টের কাজ খুব বহুত গুরুত্বপূর্ণ কাজ, শর্টটা আমাদের শিখতেই হবে। শর্টে আমাদের অনেক কাজ আছে। তো প্যারাগ্রাফের চারিদিকে, তারপরে প্রশ্ন, প্যারাগ্রাফের চারিদিকে নিজের বর্ডার দেওয়ার জন্য টুলস ব্যবহার করা হয়, সেটা বর্ডার, এটা তো আগে দেখে শুনেছো। প্যারাগ্রাফের চারিদিকে বা নিচের বর্ডার দেওয়ার জন্য টুলসকে বর্ডার অ্যাপস বলা হয়। মাল্টি লেভেল লিস্ট সুপার পয়েন্ট তালিকা তৈরি করার জন্য যে অপশানটি ব্যবহার করা হয় সেটি মাল্টি লিস্ট। এই মাল্টি লিস্টটা কী হয়, চারের দাগের প্রশ্ন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এরকম থাকে। ফের 5 দাগের প্রশ্ন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, এইরকম মাল্টি, মানে একের ভিতরে আরও একটি। এখানে 1 নম্বর, আবার ফের এখানে 1, 2, 3, 4 সঠিক উত্তর ঠিক মানে যেরকম লেখা থাকে না, সেইগুলিকে মাল্টি লিস্ট। এই মাল্টি লিস্টটাও করতে পারবে। প্যারাগ্রাফের লাইনের মধ্যে গ্যাপ বা দূরত্ব কমানোর জন্য যে অংশটি ব্যবহার করা হয় সেটা লাইন স্পেসিং। তো এবার আমরা প্যারাগ্রাফ লাইন স্পেসিংয়ের কথা বলেছি। এবং শো হাইডের চিহ্ন কী করে থাকে, ডকুমেন্টের লুকানো ফরম্যাট মার্ক যেমন স্পেস বা ইন্টার দেখতে চাই, সেগুলোকে শো হাইড ফরম্যাটটা কাজে লাগে। শেডিং এবং ফন্ট কালারের মধ্যে প্রধান পার্থক্য কী, শেডিং আর ফন্ট কালার, মানে হাইলাইট কালার আর ফন্ট কালার, এদের কিন্তু খুব মারাত্মক, অনেকে ভুলে ফেলে। শেডিংটার মধ্যে হাইলাইট করে দেখো, যেমন এখান থেকে পুরোটা লেখা থেকে লেখা বোঝা যাবে, লেখার নিচে একটা দাগ হবে। আর ফন্ট কালার কোনটা, ফন্ট কালার হচ্ছে যেটা এই কালো কালারের, এই ফন্টটা কালো কালারের, নীল কালারেও করা যায়। তাহলে ফন্ট কালার শুধু অক্ষরের রং পরিবর্তন করে, আর শেডিং কী করে, পুরো প্যারাগ্রাফের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে দেয়। তাহলে অবশ্যই তোমরা শেডিং এবং ফন্ট কালার কখনো ভুলে ফেলবে না। এই যে কালো কালারের, এটাকে ফন্ট কালার বলে, এটা লাল কালারের ফন্ট কালার হতো, এবং এর পিছনে একটা হাইলাইট কালার থাকে না, সেটাকে আমাদের শেডিং কালার বা হাইলাইট কালার বলা হয়। এবার ডাটা শর্টের সময় অ্যাসেন্ডিং অপশান কী কাজ করে, ওই একই কথা বলেছিলাম, ডাটা শর্টকে ছোটো থেকে বড়, এ থেকে জেড, জেড থেকে এ, এরকম সাজানোর জন্য শর্ট ব্যবহার করা হয়। তাহলে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং মানে নিচের থেকে, এবং অ্যাসেন্ডিং মানে প্রথম থেকে। তো এই ডিসেন্ডিংটাকে জেড থেকে, এ দেখেছ, এই শর্টের ব্যাপারটা এখানে জেড থেকে, এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নামটা মনে রাখবে অবশ্যই। তাহলে শর্টের জন্য আমাদের কোন অ্যাসেন্ডিংয়ের জন্য এ থেকে জেড হয়, আর ডিসেন্ডিং জেড থেকে এ হয়, বংশানুক্রম সাজানোর জন্য এগুলো হয়। এই ডিসেন্ডিং করলে কেউ জেড নামগুলো আগে আসবে, আর অ্যাসেন্ডিং হলে এ নামগুলো আগে আসবে, অবশ্যই মুখস্থ করে রাখবে। প্যারাগ্রাফের গ্রুপটি ওয়ার্ডের কোন রিবন টাইপে অবস্থিত হয়, প্যারাগ্রাফ গ্রুপটি আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের কোন রিবনে থাকে, এটা হোম ট্যাবের মধ্যে দেখবে প্যারাগ্রাফ বলে একটা অপশান থাকে। প্যারাগ্রাফ, ক্লিপবোর্ড, স্টাইলস, বিভিন্ন রকম পিকচার, ইনসার্ট। তো আমাদের এই হোম ট্যাবের মধ্যে এই প্যারাগ্রাফটা থাকে। অবশ্যই পরীক্ষার সময় প্রশ্ন আসবে, তখন এটা মুখস্থ রাখবে। কোনো লেখা বা লিস্টকে একটি বক্সের মধ্যে রাখতে চাইলে দ্রুততম উপায় কী, দ্রুততম উপায় হচ্ছে কোনো বর্ডার অপশান বা আউট বর্ডার সিলেক্ট করে দেবো। আউটসাইডের বর্ডার দিয়ে দিলে তাহলে কী হচ্ছে, একটা জায়গায় বক্সের মধ্যে চলে আসলো। মানে প্রথমে লেখাটা শিখলাম, লেখাটা মানে সিলেক্ট করলাম, সেখানে বর্ডার দিয়ে দিলাম, তাহলে আমাদের কী হলো, বর্ডার চলে আসলো। এইভাবে আমাদের বর্ডার অপশানের কাজ করে। কোনো লেখাকে একটি বক্সের মধ্যে রাখতে চাইলে এই উপায়টা হচ্ছে বর্ডার অপশান বা আউটসাইড বর্ডার দিয়ে দেওয়া। এবার যেটা বুলেটের কাজটা বলেছিলাম, বুলেট মানে বুলেট বাইক না, এটা গোল পয়েন্টগুলোর কথা বলে, যে এই 16 জায়গাটা একটা গোল পয়েন্ট থাকবে, 17 জায়গাটা গোল পয়েন্ট থাকবে। এটাকে হোম ট্যাপের প্যারাগ্রাফ গ্রুপে এই বুলেট আইকনটি ক্লিক করলেই পেয়ে যাবে। ওখানে নাম্বারিং আছে, সব কিছু আছে, বুলেটিং আছে সব। ইনডেন্স ইনক্রিজ ডিক্রিজ আগেই বলেছি। ইনক্রিজ দিয়ে প্যারাগ্রাফের মার্জিন দূরে সরানো যায়, আর ডিক্রিজ দিয়ে কাছে আনা যায়। তাহলে ইনক্রিজ ডিক্রিজটা অবশ্যই শিখে রাখবে। ইনক্রিজ আর ডিক্রিজ কেন করতে হয় না, টেক্সটের সৌন্দর্যতা বাড়ানোর জন্য, বিশেষ করে কোনো আলাদাভাবে তুলে ধরতে গেলে এটা আমাদের এই ইনক্রিজ ডিক্রিজটা করতে হয়।
বা কোনো ছবি অ্যাড করার জন্য বা কোনো সুন্দরভাবে টেক্সটকে আরও সুন্দর করার জন্য। এবার আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য বিশেষ করে। আর বুকমার্ক ডকুমেন্টের নির্দিষ্ট কোনো অংশ দ্রুত খুঁজে পেতে চিহ্ন ব্যবহার করা হয় বুকমার্ক। এই বুকমার্কটা আমাদের দরকার হয়, একটা পয়েন্ট মতন আসে যে লাস্ট অপশান, তারপর লাস্ট অপশানে শুধু ক্লিক করে ট্যাপ করে সেই বুকমার্ক অপশানে চলে যাবে, তখন আমাদের সুবিধা হয় তাদের খোঁজার জন্য। এবার আমাদের অল বর্ডার কী কাজে লাগে? নির্বাচিত টেক্সট চারিপাশে দাগ বা বর্ডার দেওয়ার জন্য। ধরো আমাদের এটা পেজটা, এই পেজটা দেখো, এখান থেকে আমরা একটা দাগ দিয়েছি, এই দিক থেকে শুরু করে এদিক থেকে শুরু করে দাগ দিয়েছি। এই দাগটা অল বর্ডার বলে একটা অপশান আছে, অল বর্ডার করলে আমাদের পাওয়া যায়। তাই বলছে নির্বাচিত টেক্সট চারপাশে দাগ বা বর্ডার দেওয়ার জন্য এই অল বর্ডারটা ব্যবহার করতে হয়। নাম্বারিং বা লিস্টিং কোন না কেন, কর্মজীবী সাধারণত তালিকায় নাম্বারিং লিস্টিং যে এই শর্ট একই কাজ। অ্যালাইনমেন্ট কয় প্রকার, এটা রাইট কথা। এই বাম দিকে দেখো এই লেখাগুলো এই ডান দিকে সরে আসছে, কিন্তু এই দিক থেকে পুরো ফাঁকা আছে। আমি যদি বলি এই লেখাগুলো এই দিক থেকে হতে, এদিক থেকে চেপে কিনতে হতো, যদি মিডিল থেকে বলতে মিডিল থেকে হবে। তো যেরকম আমি বলবো সেরকমই হবে। তো অবশ্যই খেয়াল রাখবে এই অ্যালাইনমেন্টটা কত রকমের। অ্যালাইনমেন্টটা 4 ধরনের, বাম ডান মাঝখানে জাস্টিফাই মিডিলে থাকবে। লাইন স্পেসিং আগে বলেছি, একই লাইনের অক্ষরের মাঝখানে ফাঁকা দেওয়ার জন্য লাইন স্পেসিং ব্যবহার করা হয়। শেডিং অপশানেরও আগে বলেছি। নির্বাচন টেক্সট বা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড রং দেওয়ার জন্য শেডিং অপশান ব্যবহার করা হয়। ফন্ট কালার আর শেডিং কালার কিন্তু আলাদা। এগুলো বারবার বলা হচ্ছে যাতে তোমাদের মাথায় এরকম ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসতে পারে, তার জন্য আমরা ঘুরিয়ে ফিরেও লিখে দিয়েছি। কিন্তু তোমাদের একবার মুখস্থ করে দুটোই মুখস্থ হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। শর্ট অপশান টেক্সটকে ডাটাকে বর্ণমালা অনুযায়ী সাজানো, এ থেকে জেড, জেড থেকে এ সাজানো। প্যারাগ্রাফ স্পেসিং কী কাজ করে? প্যারাগ্রাফ স্পেসিং এক প্যারাগ্রাফ থেকে অন্য প্যারাগ্রাফে বা জায়গা নিয়ন্ত্রণ করে, ফাঁকা জায়গা নিয়ন্ত্রণ করে। মাল্টি লিস্ট কী কাজ করে? মাল্টি লিস্ট তালিকার ভিতরে তালিকা তৈরি করতে সাহায্য করে। হাইফেনেশন কী করে? লাইনের শেষে বড় শব্দ ভেঙে হাইফেন দেওয়ার জন্য। ধরো এখানে লেখা আছে লাইন, এমন একটা লাইন, এই লাগাটা এসে আর ধরছে না, তো কিন্তু লায়াকার হর্ষ দিয়ে একটা হাইফেন দিয়ে হর্ষ যন্ত্রণা ইন, তো লাইনের লাইটা এখানে থাকবে, ইনের যন্ত্রণাটা এখানে থাকবে, তখন এরকম থাকে না অনেক সময় এটা। কিন্তু এখানে এই হাইফেনেশন সবসময় ব্যবহার করা হয় না। হাইফেনেশন দিলে কি হয়, লেখাটা হাইটা ওখানে থাকবে, মানে হাইটা এখানে থাকলে আর নেপাশানটা এখানে থাকবে, তখন বুঝতে একটু অসুবিধা হবে। মাঝখানে একটা হাইফেনেশন দেওয়া থাকবে, এটা না করাই ভালো। শব্দ ভেঙে ভেঙে হাইফেনেশন দেওয়া হয়, তো আমরা ভেঙে না, আমরা ডাইরেক্টলি করে দেবো, যে ওই লাইন না ধরলে ওখান থেকে এখানে চলে আসবে। স্টাইল গাইডে কেন? ডকুমেন্টসের হেডিং বা টেক্সট ফরম্যাট দ্রুত পরিবর্তন করার জন্য এই স্টার্ট কালারই ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমরা অনেকটা শিখে এসেছি আমাদের সাথে সাথে প্রিয় ছাত্রছাত্রীরা। আমাদের এই ভিডিওগুলো দেখছো মানে অবশ্যই তোমরা কোনো কিছু একটা তৈরি হবে, মানে একটা ভালো কিছু জায়গায় আসতে চাচ্ছো, যার জন্য ভালোভাবে ভিডিওগুলো দেখছো। তো খুবই সুন্দর, আমি খুবই ধন্যবাদ ভিডিওগুলো সুন্দরভাবে দেখছো এবং খাতায় নোট করছো তার জন্য। তো চলো লেটস গো, আর কথা না বাড়িয়ে আমরা আবার পড়াশোনা করি। শুধু পড়াশোনা করলে হবে না, মাঝে মাঝে একটু আনন্দ বা মস্তি করতে হবে, হ্যাঁ, তবেই পড়াগুলো মাথায় গেঁথে যাবে। তবে এইগুলো সব কিন্তু আমরা ওয়ার্ডে গিয়ে দেখাবো বা দেখতে পাবে, কোনো অসুবিধা নেই সবটাই। তো তারপরে আমরা আসি ক্লিপবোর্ড বা আছে গ্রুপে। এই ক্লিপবোর্ড আমি একটু পাখায় হাওয়া খেয়ে নিয়েছি, কেননা খুব গরম হচ্ছিলো। তারপরে আবার কিন্তু আবার পরে চলে এসেছি। অবশ্যই তোমরাও এরকম একটা ব্রেক নিয়ে পড়ো, তবে পড়তে শুনতে ভালো লাগবে। ক্লিপবোর্ড বা বেসিক গ্রুপ, ক্লিপবোর্ড বা আদার্স। তো এই ক্লিপবোর্ডের মধ্যে গ্রুপের প্রধান কাজ কি? এখানে দেখবে কোয়াট, কপি, পেস্ট, ফরম্যাট বা পেন্ট ব্যবহার করার জন্য, অবজেক্টের একটা জায়গা অন্য অন্য জায়গায় স্থানান্তর করার জন্য কপি ব্যবহার করা। কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেন্টার সব কিন্তু এই ক্লিপবোর্ডের মধ্যে থাকে। ফরম্যাট পেন্টারের খুব গুরুত্বপূর্ণ কাজ, মানে একটা ধরো আমি এই লেখাটার মধ্যে একটা ডিজাইন দিয়েছি, একটা টেক্সট স্টাইল দিয়েছি, রং দিয়েছি, কালার দিয়েছি, এরকম এই লাইনটাও করতে হবে, তখন এই ফরম্যাট পেন্টারের কাজ হবে। ওটাকে ফরম্যাট মানে ওই ফরম্যাটটাকে পেন্টিং করে আবার এটার উপরে দেওয়া যাবে, অ্যাপ্লাই করা যাবে। তো এই ফরওয়ার্ড পেন্টারে কী হয়, কোনো টেক্সট বা স্টাইল বা ফরম্যাটিং যেমন ফন্ট সাইজ, রং, বোল্ড, কপি ইত্যাদি করার পরে কোনো টেক্সটকে হুবহু জায়গা প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয় ফরম্যাট পেন্ট। 3 নম্বর হচ্ছে কাট কপি, কিন্তু সবাই জানে কাট কপির মধ্যে পার্থক্য। কাট করলে কি হয়, টেক্সট আগের জায়গায় মুছে গিয়ে নতুন জায়গায় বসে, আর কপি করলে কি হয়, আগের জায়গায়ও থেকে যায় এবং নতুন জায়গাও বসে যায়। অবশ্যই এটা খেয়াল রাখবে। কুট আর কপি, কন্ট্রোল এক্স করলে কুট হয়, আর কন্ট্রোল সি করলে কপি হয়, আর কন্ট্রোল ভি করলে সেখানে পেস্ট হয়। তাহলে পেস্টটা করলে কুট করলে কি হয়, সেখানে থাকবে না, আবার এখানে চলে আসবে। আর পেস্ট কপি করলে কি সেখানেও থাকবে, এখানেও থাকবে। তাহলে কাট করলে টেক্সট আগের জায়গা থেকে মুছে গিয়ে নতুন জায়গায় বসে যায়, আর কপি করলে কি হয়, একই জায়গায় থেকে যায় এবং নতুন জায়গায় ওটা বসে যায়।
পেস্ট, কন্ট্রোল-ভি পেস্ট, শর্টকাট কি কন্ট্রোল-ভি, কন্ট্রোল-এক্স, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি। কপি পেস্ট বিশাল কার্যকারী। যারা কম্পিউটারের জিরো থেকে শিখতে চাইছো, এই জিরো থেকে একদম মানে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমাদের এই কপি পেস্ট ব্যবহার হবেই। এর খুব গুরুত্বপূর্ণ স্টাইল এবং এর খুবই কার্যক্ষমতা বা এর অনেকই কাজ। তো মোটামুটি আমরা ক্লিপবোর্ড সম্পর্কে কিছু দেখে নিলাম, ক্লিপবোর্ড গ্রুপ সম্পর্কে। এবার আসছে আমাদের ফন্ট স্টাইল বা গ্রুপ স্টাইলস। ফন্ট গ্রুপ কী কাজ করে? লেখার ধরন, আকার, রং পরিবর্তন করা এবং লেখাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করার জন্য এই ফন্ট গ্রুপ কাজে লাগে। ফন্ট গ্রুপের মধ্যে অনেক কাজ আছে। লেখার আকার, ধরন বা আকার মানে কতটা লম্বা, কতটা চওড়া, কিরম রং কালো রং, নীল কালো রং, বোল্ড মানে মোটা না পাতলা, ইটালিক মানে হালকা টেরা, মানে নিচে একটা আন্ডারলাইন থাকবে, বেঁকা বেঁকা আন্ডারলাইন, তাদের দাগ থাকবে, এইসব করার জন্য ফন্ট গ্রুপের আমাদের কাজ হয়। ফন্ট গ্রুপে প্রচুর কাজ আছে। তো বন্ধুরা ফন্ট গ্রুপটা খুব সুন্দরভাবে শিখে নেবে। এবার স্টাইল গ্রুপের কাজ কি? দ্রুত এবং পেশাদার ডকুমেন্টসের শিরোনাম বা হেডিং দেওয়ার জন্য শিরোনাম দেওয়ার জন্য আমাদের এই প্যারাগ্রাফে এই ডিজাইন অপশানটাকে ব্যবহার হয় স্টাইল গ্রুপে অনেক কাজ আছে। তো অবশ্যই এটাকেও শিখে রাখবে। স্টাইল গ্রুপস সব কিছুই ফন্ট গ্রুপের মধ্যেই পেয়ে যাবে। ফন্ট আর স্টাইল গ্রুপ শেখানো হচ্ছে এখানে। সাবস্ক্রিপ্ট এই অপশানটা খুবই একটা কার্যকারী। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রাইব কেন ব্যবহার করা হয়? ধরো রাসায়নিক সংকেত এটা লিখতে হচ্ছে, H2O মানে জল, টুটা কিন্তু নিচে হবে, ওটা কিন্তু ওপরে হবে। এই অঙ্কের পাওয়ার বোঝাতে গেলে আমাদের সাবস্ক্রিপ্ট অপশানটা ব্যবহার করা হয়। A² টু B² এরকম লিখতে গেলে এই সংকেতগুলো আমাদের উপরে নিচে করতে গেলে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করতে হয়, উপরে আর নিচেই করার জন্য। তো অবশ্যই আমাদের সুপারস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট একটু শিখে রাখবো, যেমন এ লেখার জন্য এগুলো ব্যবহার করা হয়। তো ফন্ট গ্রুপের মধ্যে এটা থাকে। তারপরে চলো লেটস গো নেক্সট পৃষ্ঠা। তো তারপরে আমরা ক্লিয়ার ফরম্যাট এই অপশানটাকে আবার কিন্তু রেস্ট নিয়েছি, তারপরে কিন্তু পড়াচ্ছি। খবরদার তোমরা একসাথে পড়বো, তাহলে মাথা গলে যাবে। ক্লিয়ার ফরম্যাট আইকনটা কী কাজ করে না, টেক্সটে থাকা সব রকমের ডিজাইন বা ফরম্যাটিং মুছে ফেলার জন্য এটা রূপান্তর করে। ধরো আমি রং করেছি, গ্রুপের বিভিন্ন স্টাইল দিয়েছি, সমস্ত ডিজাইন দিয়েছি, সবটা আউট করে দেওয়া হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। নির্মা সাবান সে ধো ঢালেগা মানে একবার সাবান দিয়ে মুছে ফেলে যেরকম আগের মতন সাধারণ লেখা চলে আসে, সেরকম সাধারণ লেখা চলে আসবে। তো ক্লিয়ার ফরম্যাটটা অবশ্যই আমরা ব্যবহার করে দেখবো। এডিটিং গ্রুপের মধ্যে আমাদের কী পাবো? ফাইন্ড। এই ফাইন্ড অপশানটা কিন্তু খুবই কার্যকারী। অনেক বড় ডকুমেন্টস, তার মধ্যে নির্দিষ্ট কোনো শব্দ বা বাক্য দ্রুত খুঁজে বার করার জন্য এই ফাইন্ডের কাজটা আমাদের লাগে। একই জায়গায় ক্যাটস লেখা আছে বা একটা লোকের নাম লেখা আছে, এই নামটা বার করতে গেলে ফাইন্ড করলে আমরা কুইকলি ডকুমেন্টসের মধ্যে পেয়ে যাবো কত জায়গায় আছে। রিপ্লেস ওই একই ফাইন্ডের মধ্যেই পাবে। তো অবশ্যই আমরা যেটা শিখেছিলাম যে ফরম্যাটিং অপশান, ফাইন্ড, নেক্সট। এবার রিপ্লেসটা শিখেছিলাম কি ডকুমেন্টসগুলো নির্দিষ্ট শব্দ পরিবর্তন করার জন্য। ফাইন্ডটা খুঁজে বার করে নিলাম, তারপরে দেখছি যে এখানে ক্যাট লেখাটা বা আলাদা রকম লিখেছো কম্পিউটার, COMPUT আর কম্পিউটার হবে, সেখানে তুমি সিটা দিয়ে বি দিয়ে ফেলেছো। তো সেই সিটা বি করতে গেলে অনেক জায়গায় লিখে ফেলেছো এটা, সেই ডকুমেন্টসের নির্দিষ্ট পরিবর্তন বা রিপ্লেস করতে গেলে এই রিপ্লেস অপশানটা ব্যবহার করা হয়। বা অনেক কিছু রিপ্লেস ফাইন্ড অবশ্যই শিখে রাখবে। সাথে একটা অপশান হচ্ছে গো বলে অপশান, রিপ্লেস গো আর ফাইন্ড তিনটা একসাথে থাকে। সিলেক্ট অল, পুরো ডকুমেন্টস একটা টেক্সট ছবি একসাথে সব সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল-A করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, পুরো ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। আবার ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল-Z করলে ফিরে আসবে। তো সিলেক্ট অলের কাজটা কি আমরা তা দেখে দিলাম, সিলেক্ট অলকের কাজ। তারপর আসছে গো টু, এই যে বলছিলাম না গো টু অপশান কি, সরাসরি কোনো নির্দিষ্ট পেজ নাম্বার বা লাইন বা সেকশানে দিলে সেখানে কুইকলি গো অপশানে চলে যায়। ধরো আমাদের 50টা কি 40টা পেজ আছে, আমি চাইছি সে স্ক্রল করে করে সেই 40 নম্বর পেজ পর্যন্ত যেতে গেলে অনেক সময় লেগে যাবে। আবার 1 নম্বর পেজে আসে, আবার একটু আমার 1 নম্বর পেজে আসতে হবে, তো 1 নম্বর পেজে সে আসতে হবে। তো যখন আমার সরাসরি আসার জন্য আমরা অতিরিক্ত ক্যাটাগরি না করে আমরা গো পেজে গিয়ে শুধু লাইন লিখে দিলে এন্টার মারলে কিন্তু নম্বর পেজ লাইন সেই অপশানে চলে যাবে। তো অ্যাডস ইন অতিরিক্ত অ্যাডভার্টাইজ, এটাকে আমরা অ্যাডেন্সের অপশানে পদে পেয়ে যাই। মাইক্রোসফট ওয়ার্ডের বাইরে বাড়তি কোনো ফিচার বা টুল, অ্যাডেন্স গো টু অপশানে দেখে নিয়েছো। এবার কী হচ্ছে, অর্ডারের বাইরে বা কোনো বাড়তি ফিচার্স বা টুল যেমন উইকিপিডিয়া আর কিওয়ার্ড এসবগুলো অ্যাড করা বা যোগ করা যায়। তো এগুলো আমাদের কাজে লাগে না। চেঞ্জ কেসটা কাজে লাগে। চেঞ্জ কেস দিয়ে কী হয়, ছোটো হাতের লেখা বা ক্লিক, বড় হাতের লেখা, আপার কেস লোয়ার কেস, বড় হাতের সেন্টেন্স কেস,
তৈরি করা যায়। তো বন্ধুরা, আমার ছাত্রছাত্রী তোমাদেরকে বলা হচ্ছে চেঞ্জ কেস খুব বড় কাজে। চেঞ্জ কেসটা কী কাজ করে? চেঞ্জ কেস মানে কি হয়, প্রথমটা ছোটো হাতের বড় হাতের টগল কেস, চেঞ্জ কেস বিভিন্ন রকম থাকে। এই চেঞ্জ কেস অবশ্যই তোমরা শিখবে। ছোটো হাতের লেখা আছে ক্লিক, বড় হাতের লেখা আপার কেস, এবার শুরুতে বড় হাতের লেখা সেন্টেন্স কেস, এরকমভাবে লেখা হয়। 3 রকম 4-5 রকমের কেস আছে। টগল কেস, আপার কেস, লোয়ার কেস আর সেন্টেন্স কেস। আপার কেস সবটাই বড় হবে আর লোয়ার কেস সবটা ছোটো হবে, আর সেন্টেন্স কেসে প্রথমটা বড় হবে তারপর সব ছোটো হবে। টেক্সট হাইলাইট কালারের জন্য কোন ব্যবহার করা হয়? গুরুত্বপূর্ণ কোনো লাইনের উপরে ডিজিটাল মার্ক দিয়ে বা দাগ দেওয়ার জন্য, তার জন্য আমরা এই টেক্সট হাইলাইট কালার ব্যবহার করা হয়, যেটা শেডিং কালার বলছিলাম। হোম ট্যাবে মোট কয়টি প্রধান গ্রুপ থাকে? হোম ট্যাবে মোট 5টি গ্রুপ থাকে। ক্লিপবোর্ড থেকে, ফন্ট থেকে, প্যারাগ্রাফ থেকে, স্টাইল থেকে, এডিটিং থেকে। এই 3টে গ্রুপ, এই 4-5টা গ্রুপ শুধু হোম ট্যাবের মধ্যে থাকে। আবার হোম ট্যাবের পরে ইনসার্ট ট্যাব আছে, স্টাইল, মানে অনেক অনেক ট্যাব আছে। হোম ট্যাবের মধ্যে 5টা থাকে। ক্লিপবোর্ডের কাজটা তোমরা দেখেছিলে। ফন্ট, বিভিন্ন রকম ফন্ট স্টাইল চেঞ্জ করা যায়। প্যারাগ্রাফের বিভিন্ন প্যারাগ্রাফিং ইন্ডেক্স করা, মানে সরিয়ে দেওয়া, দিক সরিয়ে দেওয়ার কাজ, বা লাইন স্পেসিং স্টাইল দেওয়া, এডিটিং করা, বিভিন্ন কাট কপি পেস্ট এই ক্লিপবোর্ডের মধ্যে থাকে। সবটা দেখেছো। স্ট্রাইক থ্রু কি? কোনো লেখার মাঝখান দিয়ে আড়াআড়ি দাগ দেওয়ার জন্য, কোনো কিছু বাদ দেওয়া থেকে বোঝায় স্ট্রাইক থ্রু। মানে মাস্টারদেরও লিখেছে এই যে মাঝখান লেখাটা, তো ময়াকার ঝ না দেয়, ময়াকার বুরকে যা, ময়াকার বুরকে যা দিয়েছে তাহলে এটা কেটে দিতে হবে, মাঝখান থেকে ডাকতে হবে, তাহলে স্ট্রাইক থ্রু। এই স্ট্রাইক থ্রু কম্পিউটারে করার জন্য স্ট্রাইক থ্রু ব্যবহার করা হয়। তো ফন্টের সাইজ বাড়ানো বা শর্টকাট কি? ফন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ শিখে রাখো। ফন্টের সাইজ বাড়ানো, প্রথমে ফন্টটাকে সিলেক্ট করবে, করার পরে কন্ট্রোল শিফট এই ব্র্যাকেট চাপলে ফন্ট সাইজ বাড়বে। এবং এডিটিং গ্রুপের মধ্যে সিলেক্ট গিয়ে ভিতরে কী করে থাকে, এইটা ওপেন ব্র্যাকেট এবং লোস, আরেকটা ব্র্যাকেট আছে, দুটো ব্র্যাকেট গ্রেটার দ্যান লেস দ্যান করলেও কন্ট্রোল শিফটের সাথে ফন্ট সাইজ বাড়া কমা হয়। অবশ্যই এটা তোমাদের কম্পিউটারে অবশ্যই এবার দেখে নেবে ফন্ট সাইজ কীভাবে শর্টকাট দিয়ে সিলেক্ট করে বাড়ানো কমানো যায়। এডিটিং গ্রুপ বা সিলেক্ট অপশান মেনুর ভিতরে কী থাকে? সিলেক্ট অপশানের মেনুর ভিতরে থাকে কি, সিলেক্ট অল থাকে, সিলেক্ট অবজেক্ট থাকে, এই ধরনের ফরম্যাটগুলো যুক্ত টেক্সট লেখা থাকে, অপশানগুলো থাকে। তো আমাদের এডিটিং গ্রুপের মোটামুটি কাজও শেখাচ্ছে, এখানে সবই জানে সিলেক্ট অল। এবার আমাদের কাজ হবে ফন্টের কালার বা এডিট বা টেক্সট ইফেক্টের মধ্যে পার্থক্য কী? উত্তর, ফন্ট কালার শুধুমাত্র অক্ষরের রং বদলে দেয়, আর টেক্সট ইফেক্ট কি 3D বা শ্যাডো বা গ্লো লুকিং সব দেওয়ার জন্য এই যে ফন্ট কালার ব্যবহার করে। ফন্ট কালার বা টেক্সট ইফেক্টের মধ্যে পার্থক্য আছে। ফন্ট কালার শুধু অক্ষরের রং বদলায়, আর ইফেক্ট হচ্ছে এগুলো কি 3D ইফেক্ট, আউটার লুক, এসবগুলো আর কি, এইগুলো হচ্ছে ইফেক্ট। তো ইফেক্ট আর এটা গুলে ফেলবে না, ইফেক্ট কালার আলাদা। মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল তৈরি করার জন্য কোন গ্রুপে যেতে হয়? ইনসার্ট ট্যাবের টেবিল গ্রুপের মধ্যে যেতে হয়। হোম ট্যাব ছিল ইন্টারেস্ট ট্যাবের মধ্যে টেবিল গ্রুপ, টেবিল গ্রুপ আছে, পিকচার গ্রুপ আছে। ইনসার্ট ট্যাবের মধ্যে অনেক কাজ আছে। একটি পেজ শেষ করে নতুন পেজ শুরু করতে কী ব্যবহার করা হয়? পেজ ব্রেক। এই পেজ ব্রেকটা কী হয়, তাহলে একটা পেজ শেষ হয়ে গেল, আরেকটা পেজ লাগবে, তখন পেজ ব্রেক করলে মাঝখান থেকে আরেকটা পেজ ব্রেক হবে। ইলাস্ট্রেশন কী গ্রুপে কাজ করে? ইলাস্ট্রেশন কি? সে পিকচার, স্ক্রিনশট, চার্ট এই ইলাস্ট্রেশনের মধ্যে থাকে, এই গ্রুপের মধ্যে। নামগুলো মুখস্থ করা রাখবে, শেপ গ্রুপের মধ্যে ইলাস্ট্রেশনের মধ্যে থাকে, শেপ, পিকচার, স্ক্রিনশট, এই চার্ট এগুলো। আর শেপ অপশানটা কী কাজ লাগে? বিভিন্ন জ্যামিতিক আকার যেমন বৃত্ত, আয়তক্ষেত্র যোগ করার জন্য ব্যবহার করা হয়। বৃত্ত বা আয়তক্ষেত্র যোগ করার জন্য এই জ্যামিতিক আকারে এই শেপ অপশান ব্যবহার করা হয়। তো কম্পিউটার থেকে ছবি যোগ করার জন্য কোন অপশান ব্যবহার করা হয়? পিকচার অপশান, ওই ইনসার্ট ট্যাবের মধ্যেই আছে। এবং পিকচার থেকে পিকচার নিয়ে পিকচার অপশানে কম্পিউটার ছবি অ্যাড করা যায়, মানে পেজের মধ্যে ছবি আনা যায়। স্ক্রিন নির্দিষ্ট অংশ ছবি বা ডকুমেন্টস যোগ করার পদ্ধতি থেকে বলা হয় স্ক্রিনশট অপশান। স্ক্রিনশট অপশানটা প্রিন্ট স্ক্রিন চিপলে স্ক্রিনশট হয়, ওই কির সাথে প্রিন্ট স্ক্রিন চাপতে হয়, তবে স্ক্রিনশট হয়। স্ক্রিনশটে কন্ট্রোল ভি বসে ওই পেজের মধ্যে চলে আসে। তো ডকুমেন্টসের নির্দিষ্ট কোনো অংশের উপরে মন্তব্য লিখতে ব্যবহার করা হয় কি? কমেন্ট। এই কমেন্ট বলে একটা অপশান আছে, কমেন্ট। হ্যাঁ, অবশ্যই টেক্সট বক্স দিয়েও করা যায়, তো এটাও শিখে রাখা দরকার। পেজের উপরের অংশ প্রতি পেজ একই তথ্য, যেমন শিরোনাম বা দেখাতে গেলে কোন কিওয়ার্ড করতে হয়? হেডার ব্যবহার করতে হয়। মানে এই যেরকম পেজটা, এখান থেকে আমরা হেডার ব্যবহার করলাম, ফুটার মানে নিচে ব্যবহার করলাম, ওপরের নাম্বার, ওই এরকম পেজটা, তো পেজটার এরকম জায়গায় নাম্বার থাকে, এই জায়গাটায় কত পেজ, এই বইটার নাম কি, এরকম থাকে না হেডার। আবার পেজ নিচের দিকে থাকে, তো সেই হেডার ফুটারের ব্যাপারটা আমার এখানে দেখতে হবে। কারণ হেডার ফুটার কি বলছে, পেজের উপরের অংশ পেজের একই তথ্য বা শিরোনাম দিতে কী ব্যবহার করা হয়? হেডার। আর পেজের নিচের অংশ পেজের নাম্বার বা তারিখ দিতে কী ব্যবহার করা হয়? ফুটার। তো হেডার ফুটারটা অবশ্যই আমরা দেখব। পেজের নম্বর যোগ করার জন্য ইনসার্ট ট্যাবের মধ্যে গ্রুপে যেতে হবে, সেখানে গিয়ে হেডার বা ফুটার যুক্ত হবে।
হেডারের মধ্যে কি নাম্বার থাকে, যে পেজে ক নম্বর পেজটা, ক নম্বর পেজ, হ্যাঁ, কোন প্রকাশনীর লেখা, সেগুলো দেখা হয় না, সেইগুলোর জন্য আমরা এই হেডার ফুটার ব্যবহার করি। তো পেজের নম্বর যোগ করার জন্য ইনসার্ট ট্যাবে গিয়ে কোন গ্রুপে ইনসার্ট হেডার বা ফুটার গ্রুপে ব্যবহার করা হয়। এর বলছে প্যারাগ্রাফের প্রথম অংশটি বড় করে দেখার জন্য কী ব্যবহার করা হয়? ড্রপ ক্যাপ। এটা তো আগেই আমরা বলেছি ড্রপ ক্যাপ কি, কোনো প্রথম অক্ষরটাকে বড় করে দেখানোর জন্য। বিশেষ করে ড্রপ ক্যাপটা আরও ভালোভাবে চিনে নেবে। বিশেষ করে ডিজাইন টেক্সট যোগ করতে অপশানে কেন ব্যবহার করা হয়? ওয়ার্ড আর্ট। হ্যাঁ, ড্রপ ক্যাপের ওয়ার্ড আর্টটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, সুন্দর একটা ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের মধ্যে কোনো তুলনাই হয় না, ফটোশপের মতো কাজ করে ওয়ার্ড আর্ট। এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড আর্টের বহুত কাজ আছে। গাণিতিক চিহ্ন, বিশেষ প্রতীক ও করার জন্য কী দরকার হয়? স্যাম্বল। স্যাম্বল না দিলে কি গাণিতিক চিহ্ন বিভিন্ন যোগ বিয়োগ গুণফল থাকে আমাদের, তাহলে এই প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, স্যাম্বল ব্যবহার করা হয়। একটি টেবিলের রো বা কলম কীভাবে যোগ করা হয়? টেবিলটি রাইট ক্লিক করে ইনসার্ট অপশানে গিয়ে রো বা কলম ব্যবহার করা হয়, মানে রো বা কলম যোগ করা। রাইট ক্লিক করে ইনসার্ট টেবিল অপশানের মধ্যে গিয়ে এই টেবিলের রাইট কলম ব্যবহার করা হয়। তারপরের পেজে গেল ছবির, বলছে পিকচারের স্টাইল কী কাজ করে? ছবির বর্ডার বা ইফেক্ট তৈরি করতে ব্যবহার করা হয়। ছবির বর্ডার বা ইফেক্ট তৈরি করতে এই পিকচার স্টাইল ব্যবহার করা হয়। একটি টেক্সট বক্স কীভাবে যোগ করা হয়? ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপ থেকে টেক্সট বক্স অপশানটি ব্যবহার করা হয়। টেক্সট বক্সে একই বর্ডারের মতো, তো আমাদের এটা করা যায়। ছবির বর্ডার করার জন্য বর্ডার ইফেকশনের মধ্যে যাওয়া যায়। এবার যেটা বলছি, হেডারের কীভাবে অ্যাক্টিভ করা হয়? পেজের একদম উপরের অংশ ডবল ক্লিক করলে হেডার অ্যাক্টিভ হয়ে যায়। ওয়ার্ড আর্ট টেক্সট স্টাইল পরিবর্তন করা যায়। হ্যাঁ, ড্রয়িং টেবিল থেকে ট্যাব থেকে ওয়ার্ড আর্টের বিভিন্ন রকমের স্টাইল পরিবর্তন করা যায়। ডকুমেন্টের কোনো জায়গায় তারিখ যোগ করতে গেলে কোন অপশন ব্যবহার করতে হয়? এটা ডেট অ্যান্ড টাইম। ডেট টাইম ব্যবহার করলে জায়গায় মানে আমরা ডেট টাইম ব্যবহার করতে পারবো। স্যাম্পল থেকে কোনো বিশেষ প্রতীক চিহ্ন না পেলে তখন কী করবে? তখন মোর স্যাম্পল অপশানকে ফন্ট পরিবর্তন করতে দেখতে পারবে। ফন্ট পরিবর্তন করলে সেখানে আরও বিভিন্ন রকম স্যাম্পল পাবে। তাহলে স্যাম্পল সম্পর্কে আরও স্যাম্পল আমাদের বহুত কাজে দরকার, এই স্যাম্পলগুলো আমাদের লাগে। অবশ্যই স্যাম্পলের কাজটা অবশ্যই শিখব। তারপরে কিন্তু আমরা আসবো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের ডিজাইন ট্যাবের মধ্যে আসবো। কোথায় আসবো? ডিজাইন ট্যাব। ডিজাইন। তো ড্রপ ক্যাপের কাজ কি জানো তো? তোমরা শুনেছো প্যারাগ্রাফ প্রথম অক্ষর বড় করা। তারপর ওয়ার্ড আর্ট কেন ব্যবহার করা হয়? টেক্সটকে স্টাইলিশ করার জন্য, একদম সুন্দর স্টাইল। স্যাম্পল কেন? বিশেষ চিহ্ন বা প্রতীক বসানোর জন্য বা ঠকানোর জন্য এটা করা, বিশেষ প্রতীক চিহ্ন বসানোর জন্য সবথেকে বিশেষ স্যাম্পল। তারপর ওয়াটারমার্ক কোথায় পাওয়া যায়? ডিজাইন ট্যাবের মধ্যে। ওয়াটারমার্ক বিশাল একটা কার্যকারী, কেন কেউ আর কি কপি করতে পারে না। এই আমাদের পেজ আছে, পেজের আড়াআড়িভাবে একটা আমার নাম বা কম্পিউটার সেন্টারের নাম লেখা থাকবে, কিন্তু একটা শ্যাডো হিসেবে। এটা অবশ্যই যে কোম্পানির লোগো ব্যবহার করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তারপর পেজ কালার কীভাবে দেয়? ডিজাইন ট্যাব থেকে কিন্তু পেজ কালারটা দেয়। পেজের একটা কালার দেয়। পেজ কালারটা কিন্তু প্রিন্ট করলে প্রিন্টের সময় পার হয় না, শুধু দেওয়া মানে এটা দেখানোর জন্য। পেজ বর্ডার কী কাজে লাগে? চারপাশে বর্ডার দেওয়ার জন্য। তোমরা জানো কারণ এই যে বর্ডারটা আমরা দিয়েছি, এই বর্ডারটা যেন দিয়েছি, তার জন্য এরকম বর্ডার দেওয়ার জন্য পেজ বর্ডার ব্যবহার করা হয়। ইনসার্ট ট্যাবে কী থাকে? ইনসার্ট ট্যাবের মধ্যে টেবিল থাকে, পিকচার থেকে শেপ থাকে। টেবিলে বিশাল বড় কাজ আছে, পিকচারের বড় কাজ আছে, শেপের বিশাল কাজ আছে। সব থেকে ইনসার্ট ট্যাবের মধ্যে বেশি কাজ এবং বেশি গুরুত্বপূর্ণ। ইনসার্ট ট্যাবকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সব থেকে বিশেষ গুরুত্ব এবং বিশেষ চাপ দিয়ে শিখতে হবে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাব শিখলে অনেক কার্যকারী হবে। তারপর আমরা যেটা যাচ্ছি ইকুয়েশনের কাজ, গাণিতিক সূত্র বসানোর জন্য। ইকুয়েশন এটা আমাদের তেমন একটা কাজে না, তবে লাগে এক্সেলে বেশি লাগে। হেডার কোথায় থাকে? হেডার পেজের সব থেকে উপরে থাকে, আর ফুটার কোথায় থাকে? সব থেকে নিচে থাকে। হাইপার লিঙ্ক কী কাজ করে? অন্য ডকুমেন্টসের সাথে লিঙ্ক করার জন্য হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়। আর বুকমার্ক কেন ব্যবহার করা হয়? বুকমার্ক নির্দিষ্ট জায়গায় চিহ্নিত করার জন্য বুকমার্ক ব্যবহার করা হয়। এবং ক্রুজ রেফারেন্সের কাজ, ডকুমেন্টসের বিভিন্ন অংশের মধ্যে লিঙ্ক করা বা টেক্সট বক্সের কাজের জন্য এই ক্রুজ রেফারেন্সটা কাজে লাগে। আলাদাভাবে টেক্সট করার জন্য সিগনেচার লাইনগুলো ব্যবহার করা যায়। ডিজিটাল স্বাক্ষরের জন্য ডেট টাইম কোথায় পাওয়া যায়? ইনসার্ট ট্যাবে পাওয়া যায়। আর এই সিগনেচার লাইন হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের জন্য, আর টেক্সট বক্স আলাদাভাবে টেক্সট রাখার জন্য। তবে টেক্সট বক্সের থেকে সব থেকে ওয়ার্ড আর্টটাই ভালো। আর এই সিগনেচার লাইন এটা করা যায় ডিজিটাল স্বাক্ষরের জন্য। আর একটা ডেট টাইম এটা ইনসার্ট ট্যাবে পাওয়া যায়। এবং থিম কোথায় থাকে? থিম আছে ডিজাইন ট্যাবের মধ্যে থিম থাকে। স্মার্ট আর্টের কাজ কি? এটা খুব গুরুত্বপূর্ণ। স্মার্ট আর্ট তথ্য ভিজুয়াল প্রোডাকশনের জন্য এটা তৈরি করা হয়। স্মার্ট আর্ট চার্টের কোন অংশ ব্যবহার করা হয়? ডেটা গ্রাফিকভাবে দেখানোর জন্য। তাহলে
ডেটাটা দেখানোর জন্য চার্টের কোন ব্যবহার করা ডেটা গ্রাফিকভাবে দেখানোর জন্য এই কভার পেজ কোথায় পাওয়া যায়, কভার পেজ। তো ইনসার্ট টাইপের মাইক্রোসফট ওয়ার্ডের লেআউটের কোথায় থাকে পেজের তৈরি করা হয়, ইনসার্ট টাইপের মাইক্রোসফট ওয়ার্ড লেআউট টাইপে তৈরি হয়। মার্জিন এর কাজ কি, টেক্সট আর পেজের কিনারের মধ্যে দূরত্ব ঠিক করা। ওরিয়েন্টেশনে কী কী কাজ থাকে, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ। এই ওরিয়েন্টেশন এটা মার্জিনটা তোমরা জানো তো, টেক্সটের পেজের কিনারা মানে এই যেরকম মার্জিন দেওয়া হয়েছে, মার্জিনটাকে ধরো এই পেজের মানে এই পেজটা দেখো এই পর্যন্ত আছে, এই পেজটা এই পর্যন্ত আছে। তো তো আমরা চাইছি এই পর্যন্ত পেজটার এখান থেকে লেখাটা এখান থেকে শুরু হয়েছে, এই মার্জিনটা দিয়েছে এতটা মার্জিন। এই মার্জিনটা বাড়িয়েও দেওয়া যায়, এখন এত দূর দেওয়া যায়। এই মার্জিনের জন্য আমাদের দূরত্ব ঠিক করে মার্জিনের কাজ আছে। ওরিয়েন্টেশনটা কি, এই লেখাগুলো দেখো আর লম্বা লম্বা লিখেছে, কিন্তু আড়েভাবে লেখা যায়, সেটাকে ওরিয়েন্টেশন বলে, পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ। তো আমরা কী করবে এবারে, পেজের সাইজ বদলানোর জন্য কোথায় যেতে হয়, লেআউট টাইপের সাইজ মেথডের জন্য পেজের লেআউট বোর্ডে যেতে হয়, সাইজ মেনুতে। তো পেজের একটা সাইজ আছে, A4 সাইজ, A6 সাইজ, বিভিন্ন সাইজ আছে। এরকম সাইজ বদলানোর জন্য আমরা লেআউট টাইপের সাইজ মেনুতে যাব। ন্যারো মার্জিন, এটা করলে কী হয়, কম টেক্সট জায়গা, মানে একদম এই বর্ডারটাকে একদম পুরো কাছাকাছি এরকম পুরো পেজের গায়ে গায়ে থাকবে। ন্যারো মার্জিন মানে টেক্সটের জায়গা আর বেশি বাড়িয়ে দেওয়া যাবে, মার্জিন করলে টেক্সট বা জায়গা বেড়ে যাবে। ল্যান্ডস্কেপ মানে কি, চওড়ায় বেশি লম্বায় কম, মানে চওড়ায় মানে চওড়া লেখা হবে, এরকম চওড়া হবে, লম্বায় কম হবে, মানে আড়ে লেখা যেটা বলে আড়ে। এবার আমরা ল্যান্ডস্কেপ মোড দেখলাম, চওড়ায় বেশি লম্বায়। পেজ ব্রেকের কাজ কি, পেজ ব্রেকের কাজে নতুন পেজ বা টেক্সট শুরু করা, নতুন পেজ হয়। লাইন বা নাম্বার কোথায় পাওয়া যায়, সেট আপ গ্রুপের মধ্যে পাওয়া যায়। হাইফেনেশন কেন ব্যবহার করা হয়, লাইনের শেষের শব্দ মাঝখানে হাইফেনেশন দিতে ব্যবহার করা হয়। এটা তো আমার আগে বলেছি হাইফেনেশন, এখানে আবার মানে ঘুরিয়ে ফিরে প্রশ্নটা দিয়েছে। তো পেজ ব্রেকার, তারপরে ল্যান্ডস্কেপ সবটা দেখালাম। এবার হাইফেনেশন দেখালাম। কলমের কাজ কি, টেক্সটের একাধিক কলমে ভাগ করা, কলম মানে একাধিক কলমে ভাগ করা। আর সেকশন ব্রেক কী করে, নতুন করে সেকশন শুরু করার একই পেজে এর জন্য সেকশন ব্যবহার। মার্জিন, মির বা মার্জিন কেন ব্যবহার করা হয়, বইয়ের পাতার ডবল সাইড প্রিন্ট করার জন্য এর ব্যবহার করা হয়। পেজ সেট আপ ও ডায়ালগ কী কোথায় খোলা দেখায়, সেট আপ গ্রুপের কোণের অ্যারো ক্লিক করে কিন্তু আমাদের পেজ সেট আপটা খুলতে পারবো, কোনো অসুবিধা নেই ওটা। পেপার সোর্স কোথায় বদলানো যায়, ডায়ালগ বক্সে পেপার ট্যাব থাকে সেখানে গিয়ে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কোথায় থাকে, ডায়ালগ বক্সের লেআউট ট্যাবে থাকে। ইভেন্ট ব্রেক, ইভেন্ট পেজ ব্রেক কী কাজ করে, পরবর্তী জোড় বা সংখ্যা সেকশন তৈরি করার জন্য। লাইন স্পেসিং মানে কি, কোনো প্যারাগ্রাফ বা লাইনের নাম্বার না দেওয়া। স্পেসিং, লাইন সাসপেন্স করার জন্য। ন্যারো মার্জিন তো দেখেছো, সাধারণত সব দিকে 1 ইঞ্চি করে থাকবে ন্যারো মার্জিনের মাপ। এবং ওরিয়েন্টেশন বদলে দেওয়া যায়, ওরিয়েন্টেশন মধ্যে পেজের দিক পরিবর্তন করা হয়। কলম ব্রেক কেন ব্যবহার করা হয়, কোনো টেক্সটকে পরিবর্তন করে কলমে পাঠানোর জন্য কলম ব্রেকের ব্যবহার করা হয়। আর মার্জিন কাস্টমাইজ করা যায়, হ্যাঁ কাস্টমার মার্জিন অবশ্যই ব্যবহার করা যায়। তো অবশ্যই আমরা এই প্রশ্নগুলো দেখব। তারপরে আমরা আসবো মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট ট্যাবে। লেআউট ট্যাবের পেজ সেট আপ অপশানগুলো, হ্যাঁ কিছু ফিচেস, এগুলো আমরা দেখব।